উর্মির পক্ষে দাঁড়ালেন গোলাম মাওলা রনি। আজকের বাংলাদেশে উর্মিরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার একটি নতুন উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালাল। দেশ এবং জাতিকে আজকে তিনি বিভ্রান্ত করে চলেছে গত প্রায় 12-14 বছর পর্যন্ত। আজকের এইরকম গোলাম মাওলা রনির মতো কিছু কিছু উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালালরা এখন এই মুহূর্তে মাঠে ময়দানে নেমেছে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করতে। এই প্রশ্নের মীমাংসার মধ্যেই লুকিয়ে আছে আমাদের বাদবাকি সমস্ত প্রশ্নের জবাব। এটা তো ভয়ঙ্কর। এই সভ্য দুনিয়ায় এটা একটা ভয়াবহ অপরাধ। এই চিন্তা যে করবে, চিন্তাটাই অপরাধ। স্বৈরাচারী গণহত্যাকারী হাসিনা যেই সন্দেহ প্রকাশ করেছে যে উপদেষ্টার সরকার 1 মাস টিকে কিনা তার অপেক্ষায় তিনি থাকবেন, সেই রহস্যটার মানেটা কি তা 2 দুগুণে 4 করে আপনাদেরকে আমি আজকে বুঝিয়ে দিব। আর 1 মাস উপদেষ্টা সরকার টিকে কিনা তার সাথে আরো 2টা জিনিসের সম্পর্ক মিলিয়ে দেখেন যে এটা কি হাসিনার মুখের ভুয়া কথা ছিল না এর কোনো ভিত্তি ছিল কিনা। আসলে এটা একটা বৃহত্তর পরিকল্পনার পার্ট বলে আমি ধারণা করি, এবং এই পরিকল্পনার পেছনে সুনির্দিষ্ট যে লক্ষ্যটা কাজ করছে আমার বিশ্লেষণে সেটা হচ্ছে ডক্টর ইউনূসের গায়ে স্বাধীনতা বিরোধী, আরো যদি ডিরেক্টলি বলে ফেলি তাকে রাজাকার বানিয়ে দেওয়ার চেষ্টা। তবে এখানে অনেকেরই বক্তব্য যে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছেন তার বিচার হইতে হবে, কারণ আওয়ামী লীগ সরকারকে টিকাই রাখছিল পলিটিক্যাল ইন্টারন্যাশনালি এই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে ইভেন নির্বাচনের আগ মুহূর্তে তিনি ভারত গিয়েছিলেন বিজেপি সরকারের আমন্ত্রণে। জাতীয় পার্টি আস্তে আস্তে একেবারে অন্ধকার গহ্বরে প্রবেশ করছে, একেবারেই অনিশ্চিত একটা রাজনৈতিক ধারার মধ্যে চলে গেল। কেন বললাম দর্শক? ইনকিলাব প্রতিবেদনে তুলপার আসিফ নজরুলের অপসারণের দাবি। আসিফ নজরুলকে আইন উপদেষ্টা থেকে অপসারণের দাবি উঠেছে ইনকিলাবের একটি প্রতিবেদনের কারণ। না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। আওয়ামী লীগের সকল আবর্জনা মুছে ফেলে নতুন বাংলাদেশ গড়তে হবে, সেই জায়গায় তাপসী তাবাসসুম তার বিরুদ্ধে কুৎসামূলক বক্তব্য দিয়েছে, উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, শেখ হাসিনার শিখানো বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যকে সমর্থন জাগিয়েছে আপনাদের আমাদের সকলের পরিচিত নতুন করে ধান্দাবাজি শুরু করা গোলাম মাওলা রনি। আমি অবাক হয়েছি গোলাম মাওলা রনির এই বক্তব্য দেখার পরে যে কিভাবে সম্ভব তিনি বাংলাদেশের বর্তমানে এই স্বাধীনতা সার্বভৌমত্ব, যেই জুলাই বিপ্লব না হলে দেশের স্বাধীনতা থাকতো না, দেশের স্বাধীনতা হতো না, দেশের স্বাধীনতা টিকতো না, সেই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের নতুন রাষ্ট্র বিনির্মাণ আজকের এদেশের শিক্ষার্থী সাধারণ জনগণ মিলে ঐক্যবদ্ধ করেছে। সেই জায়গায় গোলাম মাওলা রনি কাকে সমর্থন করছেন এই তাপসী তাবাসসুম উর্মিকে। কি তাপসী তাবাসসুম উর্মিকে সমর্থন করছেন রনি? এই বলে যে রনি বলছেন তাপসী তাবাসসুমের চাকরি নিয়ে যারা প্রশ্ন তুলছেন বা সরকার যে প্রশ্ন তুলছে তাকে ওএসডি করছে, এটা অন্যায়, কারণ তার মুক্ত স্বাধীনতার উপরে নাকি আপনি আঘাত করেছেন। এখন বলেন রনির মুখে কি দেওয়া উচিত বলেন? গোলাম মাওলা রনি, আপনি 2024-এর ছাত্র জনতার এই আন্দোলনে কি অবদান রেখেছেন, কতটুকু অবদান রেখেছেন? আপনার কি ভূমিকা আছে? আপনি এই দেশের মানুষের 1600 মানুষের অধিক যে মানুষকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেই সময় আপনি কি ভূমিকা পালন করেছেন? গণতন্ত্র শিখাইতে আসছেন, আপনার বাক স্বাধীনতা শিখাইতে আসছেন। 16টি বছর পর্যন্ত আমরা দেশের বাহিরে থেকে টকশো করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, আমাদেরকে কথা বলতে হয়েছে, আর আওয়ামী লীগের সবাই এখন বাংলাদেশে বসে এই মুহূর্তে স্বাধীনভাবে কথা বলছে, বক্তৃতা দিচ্ছে। এরপরেও স্বাধীনতার নাম কি? কি স্বাধীনতা আপনি চান? আপনার উর্মি জুলাই বিপ্লবের বিপক্ষের একজন কর্মী, তিনি বাংলাদেশের সরকারি চাকরি করে ফ্যাসিবাদের দোসর হিসেবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী, তিনি সরকারের চাকরিতে ঢুকে জুলাই বিপ্লবের বিরোধিতাকারী যত ব্যক্তি তার মধ্যে অন্যতম। উর্মির এই বাটপারি, উর্মির এই ধান্দাবাজি, উর্মির এই নতুন করে কল রেকর্ড, উর্মির ফেসবুক পোস্ট, এই ফেসবুক পোস্ট সবকিছু হচ্ছে পরিকল্পিত। কারণ এই উর্মি যা করছে এটা শেখ হাসিনার শিখানো এবং আওয়ামী লীগের শিখানো। আমি কেন বলছি উর্মিরা হচ্ছে বাংলাদেশের অবৈধ যতজন চাকরি পেয়েছে, খুঁজলে দেখবেন উর্মি তার মধ্যে অন্যতম। এই বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে কোটায় কোটায় চাকরি দেওয়া হয়েছে, খুঁজলে দেখবেন উর্মি তার মধ্যে অন্যতম। এই উর্মি যখন বুঝেছে যে চুরি করে ধান্দাবাজি করে তো আর আমার এই চাকরি থাকবে না, আজ হোক কাল হোক তত্ত্বাবধায়ক সরকার হোক আর পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক, চাকরির তো শেষ হয়ে যাবেই। এখন তিনি মুক্তিযুদ্ধ সাজছে, এখন তিনি 1971 সাল নিয়ে আসছে। এই ধান্দাবাজদের কারণে 1971 সাল নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছে এই আওয়ামী লীগের গোষ্ঠীরা। এই উর্মিরা বাংলাদেশের নতুন করে আবার শেখ হাসিনার বি টিম সি টিম হিসাবে নতুন করে আবার আমাদের কাছে এই বৈষম্য সৃষ্টি করতে চায়। আপনার উর্মি, যেই উর্মি আবু সাইদকে সন্ত্রাসী বলেছে, যেই উর্মি তত্ত্বাবধায়ক সরকারকে ভিন্নভাবে ফেসবুকে পোস্ট করে গালিগালাজ করেছে, প্রস্তুত থাকতে বলেছে সরকারের চাকরি অবস্থায়, বেতন খায় আমার টাকায়, পয়সা পায় আমার টাকায়,
বিদেশি রেমিটান্স যোদ্ধাদের টাকায় ওদের বেতন হয়, সরকারের চাকরি করে দালালি করে সেই তাপসী তাবাসসুম উর্মি আজকের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলে যে প্রস্তুতি নিন, হুমকি দিচ্ছে। শেখ হাসিনার মতো অডিও বার্তায় হুমকি দেয়, ফেসবুকে হুমকি দেয়। আর সেই আজকে তাপসী তাবাসসুম উর্মিকে আপনি কি বলেন, স্বাধীনতা দেওয়া হয় নাই বলে রনি সাহেব আপনি মন্তব্য করেন। রনি সাহেব, আপনার বক্তব্য বাংলাদেশের জনগণের কাছে ইনিয়ে বিনিয়ে কিনিয়ে, ভোরবেলা একটু জামাত, বিকালবেলা একটু বিএনপি, রাতের বেলা একটু আওয়ামী লীগ, ভোররাত্রি একটু হেফাজত, এরপরে আর একটু তাহাজ্জুদ, এই পেঁচিয়ে গুছিয়ে কি বলতে চান আপনি জাতিকে? আপনি যা বলেন ক্লিয়ার বলেন। আপনি আওয়ামী লীগ করলে আমার আপত্তি নাই, বহু আওয়ামী লীগের সাথে আমি রাজনীতি করেছি, আমি টকশো করেছি, বড় বড় ব্যক্তিদের সাথে আমি অনলাইনে কথা বলেছি, আদর্শের তর্ক হয়েছে। তিনি তার দলের পক্ষে বলবেন, আমি আমার দল কিংবা রাষ্ট্রের পক্ষে বলবো। একজন আর একজনের মধ্যে তথ্যের ভিত্তিতে কথা বলে জনগণ ডিসাইড করবে হু ইজ বেস্ট স্পিকার। আপনি আজকের কোন দলের, কোন আদর্শের, কোন জায়গার? আপনি কেন আমার বাংলাদেশের স্বাধীনচেতা মানুষদেরকে ধোঁকাবাজিতে ব্যস্ত রাখছেন আপনার বক্তব্য দিয়ে? আপনি যেই ফলোয়ারদেরকে নিয়ে খেলা শুরু করেছেন, এই ফলোয়াররা অনেক দেরিতে আপনাকে বুঝতে পেরেছে যে আপনি চূড়ান্ত ধান্দাবাজি ছাড়া আর কিছুই নাই। তত্ত্বাবধায়ক সরকার আসার পরই মাথা এলোমেলো হয়ে গিয়েছে আপনার। ব্যানে এক কথা, বিকেলে এক কথা, রাকে এক কথা। ইউনূসের সরকার থাকবে না, সেনাবাহিনীর সমস্যা, দেশের সমস্যা, আওয়ামী লীগ আসতেছে, মাটির তলে ধমধম করে আওয়াজ শোনা যাচ্ছে। উর্মি আপনার খুব প্রিয়, উর্মির পক্ষে আপনি দাঁড়াই গেলেন, উর্মির জন্য স্ট্যাটাস দিলেন, উর্মির স্বাধীনতার জন্য স্ট্যাটাস দিলেন। আপনি গত 16 বছরে বাংলাদেশে যারা স্বাধীনতার জন্য আমরা হাহাকার করেছি, চিল্লিয়েছি, গল্প করেছি, কথা বলেছি, আপনি কার জন্য স্ট্যাটাস দিয়েছেন? আপনি এই জুলাই বিপ্লবের জন্য এত মানুষকে খুন করেছে, হত্যা করেছে, আপনি এই খুনের বিচার চেয়ে আপনি কয়টা স্ট্যাটাস দিয়েছেন? আপনি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষকে নিয়ে সেই স্ট্যাটাস দিয়েছেন? যেই জনগণ জুলাই বিপ্লব অর্জন করার জন্য দিনরাত চেষ্টা করেছে, তাদেরকে নিয়ে কোনো বক্তব্য নাই, তাদের কোনো সেমিনারেও আপনাকে দেখি না, সমাবেশেও দেখি না। কেউ বলছেন যে বিষয়টা সরাসরি সরকারকে ওয়ান কাইন্ড অফ আলটিমেটাম দেওয়া হয়েছে, আবার কেউ বলছেন না ভাই, একদম উচিত শিক্ষা হয়েছে, কারণ তারা কোনো সময় বিপদে পড়ে না। রাষ্ট্র ক্ষমতা যেই দলগুলোই থাকুক, তারা সবসময় তাদের জায়গাটা টেকনিক্যালি ভালোই উপভোগ করেন। আমরা কথা বলছি জাতীয় পার্টিকে নিয়ে। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের পর এই দলটার নেতৃত্বে এসেছিলেন জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান, হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ। আমি জানি না যে তিনাকে কেন আসলে রাজনীতিতে রাখা হইতো, ঠিকমতো উনি আমার মনে হয় যে নিজের দাঁত কয়টা আছে সেটাই বলতে পারতেন না, বাট তিনি দীর্ঘ সময় জাতীয় পার্টিকে জীবিত রাখছেন। এরপর আরেকটা পার্টি ছিল জিএম কাদের সাহেব, এরশাদ সাহেবের ছোট ভাই। সর্বশেষ বাংলাদেশে যে কয়েকটা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে জাতীয় পার্টি আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছে, আর যার কারণে আপনার বিশ্বজুড়ে আওয়ামী লীগ সরকারের নির্বাচনী কৌশল যেটাই হোক সেটা কিন্তু পজিটিভলি চলে গেছে, বা আওয়ামী লীগ সরকারকে টিকায় রাখা হয়েছিল জাতীয় পার্টির মাধ্যমে, এমনটাই অনেকে মনে করেন। তো এই যে সুযোগ সুবিধা নিছেন, এখন তো আওয়ামী লীগে নিজে বাংলাদেশে নাই, শেখ হাসিনা নাই, নেতাকর্মীরা ঘরে নাই, জেল, হত্যা মামলা, লুটপাট, ভাঙচুর, অনেক কিছু শিকার হচ্ছে। তো এত কিছুর মধ্যেও নিজের বাড়িতে আরামে ঘুমাচ্ছেন, দামি গাড়িতে চলছেন জিএম কাদের, এমনটাই অভিযোগ হচ্ছে সার্জিস এবং হাসনাতদের। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যখন প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে নানান ধরনের মিটিংয়ে এই মুহূর্তে বসছেন, সংলাপে বসছেন, তখন সেখানে জাতীয় পার্টিকে নিয়ে প্রশ্ন উঠে আসছে যে এই সংলাপে কি জাতীয় পার্টিকে ডাক দেওয়া হবে কিনা। তো কেউ কেউ মনে করছিলেন যেহেতু দেশের একটা প্রধান রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির একটা ভূমিকা আছে, তো তাদেরকে ডাকা উচিত। বাট হাসনাত এবং সার্জিসরা তারা বলছেন ভিন্ন কথা, বা গণ আন্দোলনের গণ অধিকারের যে বিপিনুরদের দল আছে তারাও বলছে ভিন্ন কথা, যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে খুবই কড়া বক্তব্য দিয়েছে সমন্বয়করা। তারা বলছে যে জাতীয় পার্টির মতন মেরুদণ্ডহীন ফেসিস্টদের, দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে। এখন তিনি যেটা ভালো মনে করছেন সে কারণে ডাকছেন, কারণ প্রধান উপদেষ্টা যিনি, তাকে যেহেতু বানানো হয়েছে তিনি নিশ্চয়ই বুঝে শুনেই ডাকছেন। এখন হচ্ছে কি এটা মতবিরোধ বা বিরোধীপূর্ণ অবস্থান, যে সরকারের এই সিদ্ধান্তটাকে পজিটিভলি নিচ্ছে না হাসনাত এবং সার্জিস সাহেব, আমরা ধরতে পারি সমন্বয়করা। হাসনাত তার পোস্টে লিখেছেন, সার্জিসও লিখেছেন। তো সার্জিস লিখছেন জাতীয় পার্টি, আমি যেটা বললাম, আর হাসনাত লিখেছেন স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং কঠোর বিরোধিতা করব। এর আগে আওয়ামী লীগ সরকারের বিগত 3টি সংসদ বাতিলের দাবি জানান হাসনাত। অপরদিকে এমন বক্তব্যের পর জাতীয় পার্টির যিনি দায়িত্বশীল আছেন জিএম কাদের, তিনি বলছেন যে তোমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে সংসদের ভিতরে এবং বাহিরে আমি তোমাদের পক্ষে অবস্থান নিয়েছি। আমি তোমাদেরকে বলছিলাম শহীদ মিনার থেকে আন্দোলনটা শুরু করো, এবং কি আমি ওই আন্দোলন চলাকালীন সময় ছাত্রদের পক্ষে আমার অবস্থান ছিল। আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলাম না, বিরোধী পক্ষ হিসাবে আমি তোমাদেরকে সমর্থন জানাই গেছি। এখন এই যে আন্দোলনের ফসল, এটাকে গনিমতের মতন, মালের মতন তোমরা ভাগাভাগি করো না। জাতীয় পার্টির নেতাকর্মীরাও রাজপথে জীবন দিয়েছে, তারাও এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তারা কি ছাত্রদের এই বক্তব্যে জাতীয় পার্টির সাথে সংলাপ বয়কট করবে অথবা ডাকবে না,
নাকি আসলে সরকার এজ এ রাজনৈতিক দল হিসাবে যেহেতু প্রতিটা দলকে ডেকেছে জাতীয় পার্টিকেও ডাকবে? যদি ডাকে, ছাত্ররা বলছে কঠোর বিরোধিতা করবে। হতে পারে একটা সমাবেশ, হতে পারে বাসভবন ঘেরাও, কারণ ছাত্ররা যেভাবে মুভমেন্ট মার্চ করছে আমরা আগে দেখছি, এটাও হতে পারে, আবার ভিন্ন কিছু হতে পারে। তবে জিএম কাদের প্রত্যাশা করছেন তাকেও যেন ডাকা হয়। তবে এখানে অনেকেরই বক্তব্য যে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছেন তার বিচার হইতে হবে, কারণ আওয়ামী লীগ সরকারকে টিকাই রাখছিল পলিটিক্যাল ইন্টারন্যাশনালি এই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে। ইভেন নির্বাচনের আগ মুহূর্তে তিনি ভারত গিয়েছিলেন বিজেপি সরকারের আমন্ত্রণে। সেখান থেকে আইসা তিনি আবার বলছিলেন ভারতের নিষেধ আছে, যে কি বলছে এটা ভারত না বললে তিনি বলতে পারবেন না। তখন আমরা সমালোচনা করেছেন ভারতের টাকায় নির্বাচন করেন নাকি ভারতের আজ্ঞাবহ দাস হিসাবে আপনি নির্বাচন করেন, এর প্রচন্ড সমালোচনা হয়েছিল। তো দিন শেষে এবার ফাইনালি কিন্তু মাঠে পড়তে যাচ্ছে জাতীয় পার্টিও, বা যারা দলটির খুব পদবিতে আছেন, যেমন জিএম কাদেম সাহেব, তিনি নিজে এমপি, ওনার বউ এমপি। আবার এখানে অনেক বক্তব্য আছে যে আওয়ামী লীগ সরকার থেকে অনেক টাকা তিনি পাইছিলেন, সেই টাকা ভাগাভাগি নিয়ে দলের মধ্যে আবার বিভেদ তৈরি হয়েছিল, মানে নানান আলোচনা সমালোচনা ছিল। তো অনেকে বলছেন বেসিক্যালি জাতীয় পার্টির অবস্থানটা হচ্ছে এই মুহূর্তে সুবিধাবাদী অবস্থান, সরকারেও আছে, সরকারের বাহিরেও আছে, যেমনে আছে, কোনো সময় বাটে পড়ে না। রাজনীতিতে দর্শক আপনাদের জন্য একটা বড় সুখবর দিতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বা দাঁড়াতে যাচ্ছেন, অবস্থান নিতে যাচ্ছেন, অবস্থান নিচ্ছেন বা নিয়েছেন অলরেডি রুহুল কবির রিজভী, জয়নুল আবেদিন ফারুক থেকে শুরু করে বিএনপির অনেক নেতা। মির্জা ফখরুলের এখন কি হবে? দর্শক, আমরা বিএনপির পক্ষে। আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে আমাদের বিপ্লবকে কার্যকর করতে হলে বিএনপিকে লাগবে, সবচেয়ে বড় দল তারেক রহমানকে লাগবে, বরং আগামী দিনে তারাই ক্ষমতায় আসবে, এতে তো কোনো সন্দেহ থাকার কথা নয়। সব দল মিলে বিএনপির বিরুদ্ধে জোট করলেও বিএনপি ক্ষমতায় আসবে। এই জন্য বিএনপিকে আমরা পরিশুদ্ধ করতে চাই। ডক্টর ইউনূসের ব্যক্তিগত সহকারী মাহফুজ, আমাদের ছোট ভাই, তিনি কিন্তু বলেছেন যে বিএনপিকে পরিশুদ্ধ হয়ে আসতে হবে। আমরা এই কথা বলি যে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, বিএনপি যে ধারা রাজনীতি করছে, পুরোনো ধারার চাঁদাবাজ লুটপাটের রাজনীতি, এটা চলবে না, ভারতের ফাঁদে পড়েছে, এটা চলবে না, পরিশুদ্ধ হয়ে আসতে হবে। তো বিএনপিকে নিয়ে নানান কনসার্ন আমাদের আছে, তার মধ্যে কিছু হচ্ছে চাঁদাবাজি লুটপাট চলছে। এটা যখন প্রশাসন শক্তিশালী হবে, পুলিশ শক্তিশালী হবে, পুলিশ বিএনপির এই চাঁদাবাজ লুটপাটকারীদের সাহায্য করবে, এটার একটা সমাধান আছে। কিন্তু দল হিসেবে যদি বিএনপি ভারতের ফাঁদে পা দেয়, এটা তো আর পুলিশ বিএনপিকে পিটিয়ে ঠিক করতে পারবে না। তো এক্ষেত্রে বিএনপির ভেতর থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ থাকতে হবে। মানে এটা কিন্তু হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্পষ্টভাবে তিনি যে ভারতের কথায় উঠেন বসেন বা ভারতের বয়ান সামনে আনছেন, এটা প্রমাণিত হয়েছে। আবারও যদি একটু বলি আলোচনার সুবিধার্থে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। স্পষ্ট কথা, 3 জায়গায় মির্জা ফখরুল ইসলামের কথা বলেছেন। এর মধ্য দিয়ে মির্জা ফখরুল প্রমাণ করে দিয়েছেন যে তিনি ভারতের ফাঁদে পা দিয়েছেন। কিন্তু আমার মনে হয় না যে শুধু আমি তার বিরুদ্ধে কিন্তু অনেকবার কথা বলেছি, সোচ্চার ছিলাম, আপনারা দেখেছেন বারবার, অনেক হয়তো বিরক্ত যে এত কথা বলা কি দরকার, না বলতে হবে। কিন্তু বিএনপি নেতারাই অনেকে কিন্তু সুস্পষ্টভাবে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা প্রমাণিত হয় যে ওটা বিএনপির বক্তব্য নয়, ভারতের ফাঁদে হয়তো বিএনপি করেনি, মির্জা ফখরুল ব্যক্তিগতভাবে ভারতের ফাঁদে করতে পারেন। এই জন্য মির্জা ফখরুলকে অবসরে পাঠানো উচিত, এখন বয়স হয়েছে, ব্যর্থ হয়েছেন। 2টা বক্তব্য আপনাদেরকে শোনাবো, তাহলে বুঝবেন যে আসলে কিভাবে বিএনপির অনেক নেতা মির্জা ফখরুলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। শেখ হাসিনার বান্ধবী কি এখনো সচিব থাকবেন? এই শিরোনামে একটা রিপোর্ট জাগো নিউজে এসেছে, জয়নুল আবেদিন ফারুকের কথা বলেছেন। এই রিপোর্টের ভিতরে একটু দেখেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন সন্ত্রাসী দলকে বাংলাদেশ রাজনীতি করতে দিলে দেশ 20 বছর পিছিয়ে যাবে। মির্জা ফখরুল বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, আর জয়নুল আবেদিন ফারুক বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, এই প্রত্যয় সহ বলেছেন। স্পষ্টতই জয়নুল আবেদিন ফারুক মির্জা ফখরুলের বিপরীত কথা বলেছেন, বিপরীত অবস্থান নিয়েছেন, বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ধন্যবাদ, উই স্যালুট জয়নুল আবেদিন ফারুক। এর আগে মেজর হাফিজও কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, অথচ ফখরুল বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, গণতন্ত্রের দোহাই দিয়ে সে কথা বলেছেন। দেখেন দর্শক, এখানে কোরিলেশনটা কোথায় এইটা খেয়াল করেন, এটা আরো গুরুত্বপূর্ণ। মির্জা ফখরুল যে একটু ভারতের সব দালাল, এটা তো আমরা অনেক আগে থেকেই বলেছি, বরং মির্জা ফখরুল ভারতের দালাল হওয়ার কারণে গত 15 বছরে বিএনপি ব্যর্থ হয়েছে, ভারতের ফাঁদে পড়ে জামাতকে দূরে রেখেছে, নানান কিছু দেখেছেন আপনারা। আর জয়নুল আবেদিন ফারুক তিনি আগে থেকেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, এটা সবাই জানে। এর মানে যারা ভারতের দালালি করছেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে, আওয়ামী লীগের বৈধতা দেওয়ার পক্ষে, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পক্ষে। আর যারা বিএনপির মধ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তাদের কথা স্পষ্ট যে বিএনপিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এর মানে ভারতের সম্পর্কে কোন নেতার কি দৃষ্টিভঙ্গি, মানে এটার সাথেই, এটার উপরে নির্ভর করে যে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির কোন নেতার অবস্থান কি। যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা নিষিদ্ধ চায়, যারা ভারতের দালাল তারা নিষিদ্ধ চায় না, প্রমাণিত হয়ে গেল। আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না, রিজভী। এবার রিজভীও ফারুকের বিরুদ্ধে কথা বলছেন, ফখরুলের বিরুদ্ধে কথা বলছেন। পতিত স্বৈরাচার আবার পুনর্বাসন হলে বাংলাদেশের হবে জল্লাদের উল্লাসভূমি, এই মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন কেউ কেউ যখন বলে স্বৈরাচার পুনর্বাসনের কথা, তখন বিপজ্জনক বার্তা দেয় জনগণের কাছে। হয়তোবা এই কেউ কেউ বলতে এখানে ফখরুলকে বুঝিয়ে থাকতে পারেন, হতে পারে। কোন ফেসিবাদের আইকন, এই কথিত জাতির পিতা, এগুলো আমরা মানি না। শেখ মুজিবের সব অপকর্মের সামনে আনতে হবে। 72 থেকে 74 এই ফ্যাসিস্ট শেখ মুজিব কি করেছিল সব সামনে আসবে। এজন্য বিএনপির সাথে আমরা আছি।
আপনারা দেখলেন যে বিএনপি এমনকি তারেক রহমানকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিনা, ফখরুলের পক্ষে কেউ বলবে না। খালেদা জিয়াকেও যদি জিজ্ঞেস করেন, ফখরুলের পক্ষে বলবে না। অতএব বিএনপি থেকে ফখরুলকে সরানোর সময় এসেছে। খুবই একটা জটিল বিষয় নিয়ে কথা বলছি। ইনকিলাব প্রতিবেদনে তোলপাড় আসিফ নজরুলের অপসারণের দাবি। আসিফ নজরুলকে আইন উপদেষ্টা থেকে অপসারণের দাবি উঠেছে ইনকিলাবের একটি প্রতিবেদনের কারণে। ইনকিলাব আজকে যা লিখেছে আপনাদের সামনে তা তুলে ধরছি। জুলাই আগস্টের রক্তস্নায়ু গণ অভ্যুত্থানের সফল করতে ভারত ও হাসিনাপন্থী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ১.৫ দশকের মাফিয়াতন্ত্র, ফেসিবাদ ও গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারকে প্রলম্বিত করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়া হয়নি, কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, কথাটা সত্য। এই বিষয়ে আরো যা এখানে লিখেছে, এর আগে তিনি মাঠে নেমেছেন 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের ইস্যু নিয়ে। এই ধরনের নতুন এবং জটিলতা উনি বাড়াচ্ছেন বলে ইনকিলাব এখানে লেখছে। দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের বহাল রেখেছেন, আটকে রেখেছেন হাইকোর্টে বিচারক নিয়োগের উদ্যোগ। নানাবিধ সংস্কারের কথা বলে তৈরি করছেন সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন। পক্ষান্তরে নিজেরাই যেখানে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি নেই, সেখানে সাজা বাতিল ও মামলা প্রত্যাহার আইন প্রতিপালনের বুলি কপচাচ্ছেন। এসব করে যে কোনো প্রকারে আগামী নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা ও তার দোসরদের আনকমপ্লিট রাখা, যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারে। প্রিয় দর্শক, এই কথাগুলা ইনকিলাব পত্রিকায় বিশেষজ্ঞদের মন্তব্য এবং ইনকিলাবের লেখা। এগুলা আমার কথা নয়, আমি ইনকিলাব থেকে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। শেষের দিকে এসে আমি কিছু বিশ্লেষণ করব। পক্ষান্তরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অমার্জনপূর্ণ গ্লানিকর করে রাখছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের বিলম্বিত করার অর্থ হচ্ছে বিএনপিকে তারেক রহমানের শরীরে সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত রাখা, দলীয় কুন্দল জিয়ে রাখা এবং আগামী নির্বাচন পর্যন্ত দলটি ক্ষমতার বাইরে রাখা, যা ভারত এবং শেখ হাসিনা যৌথ এবং চূড়ান্ত প্রত্যাশা। ভারত এবং শেখ হাসিনার সকল প্রত্যাশা পূরণ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ইনকিলাবে আজকে এই রিপোর্টটি লিখেছে। তাদের প্রত্যাশা পূরণের ক্ষুণ কৌশল ভারত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারে আইন উপদেষ্টা হিসাবে ডক্টর আসিফ নজরুলকে ঢুকিয়ে দেয়। ভারত ঢুকিয়ে দিয়েছে। গত সোমবার দৈনিক ইনকিলাবে প্রকাশিত কোন দিকে খেলছেন আসিফ শীর্ষক প্রতিবেদনের পর নাগরিক সমাজে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ভূমিকা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। বিষয়টি পরিণত হয় টপ অব দ্য কান্ট্রি। শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বিচারক নির্বিশেষে সকলের কাছে প্রশ্ন, আসিফ নজরুল আসলে কার জন্য কাজ করছেন? প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে ছেড়ে দিলাম আজকের ইনকিলাব পত্রিকার প্রতিবেদনটি। আপনারা বিবেচনা করবেন রিয়েলি আসলে কি তাই নাকি। কারণ কিছু কিছু কথার মধ্যে কিন্তু আমি নিজেও ডালমে কুচ কালাহে খুঁজে পাচ্ছি। তাই আমরা আসিফ নজরুল স্যারকে এতদিন যেইভাবে অন্ধভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছিলাম যে এই যুদ্ধে উনি ছাত্র সমাজের নেতৃত্বে ছাত্র সমাজের পাশে ছিলেন, কিন্তু এই পর্যায়ে দায়িত্ব দেওয়ার পরে কতটুকু দায়িত্ব পালনে উনি উৎসাহিত বা দায়িত্ব পালনটা সঠিকভাবে করছেন, এখনো কেন রাঘব বোয়ালদেরকে আইনের কাঠগড়ায় আদালতে আমরা দাঁড় করাতে পারলাম না? সময় আমাদের 2 মাস চলে গিয়েছে। তাই প্রিয় দর্শক, এখানে আমি দুইটা কথা বলবো দুইটা মানুষ সম্পর্কে। এক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছি। তাকে নিয়ে আমরা সমালোচনা নয়, বরঞ্চ তাকে আমরা সহযোগিতার হাত বাড়াবো। অপরদিকে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে কেউ কেউ বিভিন্ন সময় মন্তব্য করছেন। আমি সেই মন্তব্যের প্রতিবাদ করি এই কারণে যে এই মুহূর্তে আমাদের কোনো পুলিশ নাই। আমরা যদি সেনাবাহিনীকেও জনগণের থেকে দূরে সরাইয়া দেই, তাহলে জনগণের নিরাপত্তার জন্য আর কোনো জায়গা থাকে না। তাই সেনাবাহিনীর মেজরিটি মানুষ যেখানে দেশপ্রেমী, তাই আমরা সেনাবাহিনীকেও আমরা সমালোচনার ঊর্ধ্বে রেখে দেশপ্রেমের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।